স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও দেখাবো, নিমেষেই দেখেই কি করে অঙ্ক সলভ করতে পারবে। এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিছু কিছু কথা বলে রাখা দরকার। আমরা শর্টকাট নিয়ম তখনই করব যখন আমরা করতে পারবো, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আমরা পরীক্ষার হলে কিন্তু সেগুলোরই শর্টকাট নিয়ম করতে পারবো, এরকম কোনো অঙ্কে শর্টকাট নিয়ম করতে পারবো না যেগুলো আমরা মুখস্থ করে গেছি। ঠিক আছে, তো কখন সেই মুখস্থটা হবে? ওই লিটারেলি মুখস্থটা হবে বারবার প্র্যাকটিস করলে। আমি বারবার বলি, বারবার প্র্যাকটিস করতে থাকো, একই ভিডিও বারবার বারংবার দেখতে থাকো। বারবার দেখার পর যদি দেখো প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে সলভ করতে পারছো, ভাববে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে, আরেকটা তোমাদের বলি, আজকে যেমন আমি যে পার্টটা দেখাবো সেটা কিন্তু একটা পার্ট, মানে যেই পার্টগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সেগুলো অনুপাত সমানুপাতের একটা পার্ট। এই পার্টগুলো যদি পরীক্ষায় আসে তখন এগুলো শর্টকাট কিভাবে বের করবে সেগুলো তোমাদের দেখাবো। তার সাথে সাথে আমি বেসিক উপায়, মানে যেভাবে তোমরা বুঝবে, বোঝার সময় কি করবে আর শর্টকাটের নেওয়ার সময় কি করবে, সেই দুটোই আমি আলোচনা করে দেব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট অঙ্ক। দেখি ফার্স্ট অঙ্কে কি আছে। দেখো এখানে আছে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:9:12। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যার বর্গের থেকে 96 বেশি হলে সংখ্যা তিনটি কি কি? পরীক্ষার হলে আমি কি করব? আমি আগে পরীক্ষার হলে কি করব তা বলি। আচ্ছা না, আগে আমি বলি কিভাবে বেসিক নিয়মে করতে হয়, তারপর বললো পরীক্ষার হলে কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এটা সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে থার্ড নাম্বার। ওকে, বলেছে 5:6:12। তো আমি এটাকে বলতে পারি এটা 5 ইউনিট, এটা 6 ইউনিট, এটা 12 ইউনিট। ওকে, কি বলছে? প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যাটির বর্গের থেকে 96 বেশি। প্রথম হচ্ছে এইটা, তৃতীয় হচ্ছে এইটা, তাহলে আমি ইউনিট তার মানে এইটা ধরেছি। তাহলে কি করব, এখান থেকে আমি কি লিখতে পারি? প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল কি হলে কি পাবো? 5×12 = 60 u স্কোয়ার মাইনাস কি হবে? দেখো দ্বিতীয় সংখ্যার বর্গের থেকে 96 বেশি। দ্বিতীয় সংখ্যা কোনটা? 6 ইউনিট, তার বর্গ 36 ইউনিট স্কোয়ার। দেখো বর্গ স্কোয়ার মানে বর্গ মানে কি? এটা ইউনিট স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে 36 ইউনিট স্কোয়ার। ওকে, এর থেকে কত বেশি? 96। তাহলে এখান থেকে 60 থেকে যদি আমি 36 বাদ দিই, 60 থেকে 36 বাদ দিলে কত থাকবে? 60 থেকে 36 বাদ দিলে বাদ থাকে 24, তার মানে 24 ইউনিট স্কোয়ার ইকুয়ালস টু 96। এবার দেখো 24×4 কত? 96, তার মানে ইউ কত হচ্ছে? 2 +-2, কিন্তু আমি প্লাসটা নেব কেন? বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা। কেন বলে দিয়েছে? ধনাত্মক সংখ্যা। তাহলে এইটা গেল আমি বেসিক উপায়। আমি বেসিক উপায় কি করে বুঝবো যে আমি অঙ্কটা ঠিকঠাক করছি বা কিভাবে আমার বোঝার প্রসিডিওরটা ক্লিয়ার হবে। এবার যখন আমি এক্সামে করব তখন কি আমি এতটা টাইম দেব না। যখন আমি এক্সামে করব তখন আমি এতটা টাইম দেব না। আমাদের এই ক্ষেত্রে বলে দিই, এই ক্ষেত্রে আমাদের ভুল কোথায় কোথায় হয়? এই যে ইউ স্কোয়ার, এটাকে আমরা ইউ লিখি কেন? দেখো যদি ইউনিট এই দুটোকে গুণ করতে পারি তাহলে এই দুটোকে কেন গুণ করতে পারবো না? তাহলে তো এই দুটোকেও গুণ করতে হবে। সবাই কি লিখে যায়? 60 ইউনিট মাইনাস 36 ইউনিট ইকুয়ালস টু 96। করলে কত হবে? 4 অ্যান্সার আসবে। আর এই 4 অ্যান্সারটা কিন্তু তোমাদের অপশানে দেওয়া থাকবে, যেখানে হয়ে যাবে প্রবলেম। ভাববে 4 অ্যান্সার এসছে, এটা তার মানে ঠিক, কিন্তু অ্যান্সার কিন্তু হবে +2। অ্যান্সার কিন্তু হবে +2। ঠিক আছে, -2 থাকবে, কিন্তু বলেছে দেখো ধনাত্মক সংখ্যা। তাহলে তিনটি সংখ্যা কি কি? তাহলে 5-এর সাথে 2 গুণ করি 10, 6-এর সাথে 2 গুণ করি 12, 12-এর সাথে 2 গুণ করি 24। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, এবার যদি এটাকে আমি শর্টকাটে করি, আমি কিভাবে করব? আমি তখন কি আর লিখবো যে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফার্স্ট 5, সেকেন্ড 6, থার্ড 12? না, অত কিছু লিখবই না। বলেছে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:6:12। প্রথম ও তৃতীয় সংখ্যাটির গুণফল, প্রথম আর তৃতীয় বলতে সাথে সাথে আমরা 5×12 ইউ স্কোয়ার। আচ্ছা, তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যার থেকে 96 বেশি, দ্বিতীয় সংখ্যার থেকে 96 বেশি। তাহলে আমি এইভাবেও তো করতে পারি যে 96
12 into 5 r square equals to 96 plus 636 u square, তাই তো? এটা আমি পরিষ্কার করে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। 96 প্লাস 36 ইউ স্কোয়ার, কেন এখানে বলে দিয়েছি দ্বিতীয় সংখ্যার বর্গ। কি করলাম দেখো, জিনিসটা কিন্তু আমি একই লিখলাম, জিনিসটা কিন্তু কোনো আলাদা নেই। তাহলে এইটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি তখন কি হবে, 60 ইউ স্কোয়ার মাইনাস 36 ইউ স্কোয়ার। আমরা যেটা বলেছে সেটাই লিখে দিলাম, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যাটির বর্গের অপেক্ষা 96 বেশি, তাহলেই তো এটা ইকুয়ালস টু হয়। ঠিক আছে, লিখলাম। পরের লাইনে 60 ইউ স্কোয়ার মাইনাস 36 ইউ স্কোয়ার ইকুয়ালস টু 96, এটা করলে হয় 24, 24 আর 96 কেটে গেল 4, তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে ইউ 2, এটাকে হলো, এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 24। ব্যাস বেরিয়ে গেল। 2 লাইনে অঙ্ক শেষ, 3 সেকেন্ডের মধ্যে মিনিমাম তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রথমেই এরকম না যে প্রথমেই আমরা স্মার্ট মেথডে চলে যাব, প্রথমেই স্মার্ট মেথড করব না, আগে তো আমি জানি যে স্মার্ট মেথডটা আসলো কোথা থেকে, তারপর তো আমি স্মার্ট মেথডের অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত 3:1, 7:9, 5:3। এই 3টি মিশ্রণ নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত? এবার দেখো, এবার কি একটাতে আছে 3:1, একটাতে আছে 7:9, আরেকটাতে আছে 5:3। টোটাল মিশ্রণ কত? তিনটের টোটাল মিশ্রণ কত? একটা 4, 7 আর 9 কত হয়? 16, 5 আর 3 8। মানে টোটাল মিশ্রণ কিন্তু তিনটির ক্ষেত্রে আলাদা, টোটাল মিশ্রণ কিন্তু তিনটির ক্ষেত্রে আলাদা। সেক্ষেত্রে আমি কি করব, তিনটাকে এই যে মিশ্রণের পরিমাণ, 3টি পাত্রে যে টোটাল মিশ্রণটা আছে সেটাকে সমান করব। কি করে সমান করব? 4, 16 আর 8, এখানে এর লসাগু করব। লসাগুলো অবভিয়াসলি 16 আসবে। তাহলে 16-র সাথে 1 গুণ করলে 16, 4-এর সাথে 4 গুণ করলে 16, 8-এর সাথে 2 গুণ করলে 16। এবার যে এখানে যে 4 গুণ করলাম, এই দিকটাও 4 দিয়ে গুণ করতে হবে। কি হবে নতুন মানে অনুপাতগুলি কি হবে? নতুন অনুপাতগুলি 12:4। ওকে, 7:9, কেন ওটা গিয়ে 1 গুণ করছে, তাহলে 7:9, আর 5:3 × 2 করলে কত হয়? 10:6। তাহলে নতুন পাত্রে যখন ঢালা হলো, দেখো অঙ্কর মেন অঙ্কটা কোথায়? নতুন পাত্রে যখন ঢালা হলো সিরাপ আর জলের অনুপাত। তাহলে প্রথমে যদি 3টে পাত্রে যদি সমান পরিমাণ মিশ্রণ না থাকে তাহলে আমরা অঙ্কটা করব কি করে? 3টি পাত্রে কোনোটায় 4 ভাগ, কোনোটায় 16 ভাগ, কোনোটায় 8 ভাগ জল রয়েছে। আমাকে তো আগে 3টি পাত্রে সমান করতে হবে, তাহলে তো ওই যখন আরেকটা পাত্রে, গোটা আরেকটা পাত্রে 3টে পাত্রের সমান ঢালবো, যেমন ধরে নাও এই 3টে পাত্র রয়েছে, এই 3টে পাত্র রয়েছে, ঠিক আছে, এই 3টের জল আমাকে যখন এই বড় পাত্রটায় ঢালতে হবে, এখানের পুরোটা, এখানের পুরোটা, এখানের পুরোটা আসবে, তাই তো? তাই বড় পাত্র। এখানে যদি একটা এরকম জল, একটা এরকম আর একটা বেশি থাকে, তাহলে আমরা সমান হবে না ইকুয়েশনটা। তাহলে আমাকে প্রত্যেকটাকে এই বেশির লেভেলে নিয়ে যেতে হবে, তাহলে যখন আমি ঢালবো তাহলে আমার ইকুয়েশনটা ঠিক হবে। তাহলে দেখো এখানে 12, 7 আর 10কে যোগ করলে কত পাচ্ছি? 12, 7 আর 10কে যোগ করলে পাচ্ছি 29, তাই তো? আর 6, 9 আর 19, 4, 6, 10 আর 9, 19। তাহলে নতুন পাত্রে ঢালা সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত কত? 29:19। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে কি, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। কি করব, 3টে পাত্রে যে পরিমাণটা আছে সেই টোটাল পরিমাণটাকে সমান করে নেব, সেই টোটাল পরিমাণটাকে সমান করে নেব। যদি আমি টোটাল পরিমাণটাকে সমান করি, তারপর আমি নেক্সট যখন বড় পাত্রটায় ঢালবো তখন আমি ইকুয়েশনটা বার করে নিতে পারবো। এখানেই যদি আমার অসমান রয়ে যায় তাহলে তো আমি ইকুয়েশনটা আনতেই পারবো না। ঠিক আছে, তাহলে 4 ভাগে যাই থাকবে, যখন সেটা 4 × 4 হচ্ছে, তাহলে এই 4টা তো এইখানেও গুণ হচ্ছে, মানে 3-এর সাথেও গুণ হচ্ছে, আবার 1-এর সাথেও গুণ হচ্ছে। তাহলে তখন ওই সিরাপ আর জলের পরিমাণও বাড়ছে পরিমাণে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। এ, বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো, এর অংশ ইস টু বি এর অংশ ইকুয়ালস টু 2:3, বি এর অংশ ইস টু সি এর অংশ ইকুয়ালস টু 4:5। সি এর অংশ কত? আচ্ছা, এবার বলি তোমাদের,
এই অঙ্কটাকে যদি প্রথমভাবে আমি ভাগ করি 2/3 2/5 ইন্টু 3, মানে এইভাবে যদি আমি করতে যাই 2/5 ইন্টু 350 3/5 ইন্টু 350, তাহলে বি আর সি এর পরিমাণটা বেরোলো। এবার আবার 4/9 ইন্টু 350 এইভাবে করি, এটা অনেক টাইম লাগবে। ইট টেক্স আ লট অফ টাইম, অনেকটা টাইম লেগে যাবে। আমি অত বড় পদ্ধতিতে যাবই না। আমি কি বলছি বুঝতে পেরেছো? 350টাকে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অংশ আর বি এর অংশ 2:3, মানে এ বি 2:3, তাহলে এখানে 2/5 ইন্টু 35 350, তাহলে 5 7 35, মানে 140 টাকা। ঠিক আছে, আবার বি মানে 3/5 ইন্টু 350, এইভাবে করতে গেলে আমার টাইম লাগছে, যেখানে আমাকে বি এর অংশ কিন্তু দুবার আসছে। ঠিক আছে, তাহলে এটা করতে কিন্তু টাইম লাগবে, মাথাও ঘামাতে হবে। এবার দেখো, আমি তোমাদের এমন একটা শর্টকাট নিয়ম দেখাবো, 2 মিনিট বলছি, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হবে। কেন 4-5 বললাম? একটা গুণ আছে। ঠিক আছে, ফার্স্টে কি করব, এ বি সি লিখছি, পরীক্ষার হলে এইটুকুও লিখবো না, কেন লিখবো না? কেন আমার টাইম সেভ করার দরকার, আমি কেন লিখবো? এ ও বি এর অনুপাত 2:3, বি আর সি এর অনুপাত 4:5। দেখো এই দুটো স্পেস পড়ে গেল, এই দুটো জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেল। এখানে কি বসবে? ঠিক এই সংখ্যাটা, এখানে যেই সংখ্যাটা বসবে সেটা তার পার্শ্ববর্তী সংখ্যাটা বসবে, এটা এখানেও সেই সংখ্যাটা বসবে যে তার পার্শ্ববর্তী সংখ্যা আছে, তার মানে 4। ঠিক আছে, তার মানে 2:3:3 4:4:5। এবার কি করব? সিম্পলি এটাকে গুণ করে দেবো, 8:12:15। ওকে, কি চেয়েছে? সি এর অনুপাত চেয়েছে। এবার আমি করব সি, মানে এখানে কত হচ্ছে 15 ডিভাইডেড বাই 8 + 12 + 15, তার মানে 15 যোগ যদি 12 করি হয় 27, 27 আর 8 কত হয় 35, তাহলে 15 ডিভাইডেড বাই 35 ইন্টু 350 কত হলো 10, সি এর ভাগ হলো 150। কতক্ষণ লাগলো? আমি যে অঙ্কটা করলাম তাতে কয়েক সেকেন্ড লাগলো। কি করলাম? এ বি সি এর অনুপাতগুলো উপরে লিখলাম, প্রথমটায় বলেছে এ বি, দ্বিতীয়টায় বলেছে বি সি। দেখো এই আমরা যখন আমি আরেকটা জায়গায় লিখছি, ধরো এরকম বলে দিল x/y = 2:3 আর z/something m = 4:5, তখন আমরা কিভাবে বের করি? তখন তো আমরা এইভাবেই করি যে পাশাপাশি লিখি, পার্শ্ববর্তী যেটা সংখ্যাটা যেখানে গ্যাপ আছে তার পাশে যেই সংখ্যাটা আছে আমরা সেটা লিখে নিই। সেম করলাম, শুধু এটা অন্যভাবে বসিয়েছে বলে বা ভাষাতে প্রকাশ করেছে বলে তাই আমরা এইভাবে করলাম। আর যদি ভাষাতে না প্রকাশ করে ডিরেক্ট এইভাবে দিত তাহলে তো আমরা এইভাবেই করতাম। তাই ভাষাটাকে আমরা ওই ছকের আকারে প্রকাশ করে নিলাম। ঠিক আছে, এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে এ আর বি এর অনুপাত 2:3, বি আর সি এর অনুপাত 4:5, 3 এর পার্শ্ববর্তী সংখ্যা 3, আবার ওখানে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার পার্শ্ববর্তী সংখ্যা কত 4, তাহলে এখানে 4 দিয়ে এখানে 3 দিয়ে গুণ করলাম, এবিসির অনুপাত পেয়ে গেলাম। এবার এবিসির মধ্যে আমাকে কি আছে? সি এর টাকা, যদি বি এর টাকা চেত তাহলে করতাম 12/35 ইন্টু 350, যদি এ এর টাকা চেত করতাম কি 8/35 ইন্টু 350, 80 টাকা, 120 টাকা আর 150 টাকা, টোটাল যোগ করে পেয়ে যাবে 350 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ক সেকেন্ড লাগলো? 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমার নেমে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি নেক্সট অঙ্কে। যদি তোমরা উৎসাহ পাও এই অঙ্কগুলো থেকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি বুঝবো এই টাইপের অঙ্কগুলো তোমাদের দরকার। ঠিক আছে, যখন আমি বুঝতে পারবো এই টাইপের অঙ্কগুলো তোমরা উৎসাহ পাচ্ছ তখনই কিন্তু আমি এই টাইপের অঙ্কগুলো দেওয়া স্টার্ট করব। ঠিক আছে, দেখো নেক্সট কি আছে? 500 জন ছাত্রছাত্রীর মধ্যে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:12। বিদ্যালয় থেকে 12 জন ছাত্রী চলে গেল, তখন অনুপাত কত হবে? টোটাল কতজন ছাত্র আছে? অনুপাত থেকে আমি ছাত্র সংখ্যা বের করব। কতজন ছাত্র আছে? 13 ডিভাইডেড বাই 13 + 12 ইন্টু 500। পরীক্ষার হলে 13 + 12 লিখবো না, ডিরেক্ট কত লিখব? 25। 25 দিয়ে কাটা যাক, 25 দিয়ে 500 মানে 20, মানে 260। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 260 জন, তাহলে ছাত্রী সংখ্যা কত? আবার বের করব। কেন বের করব? 500 - 260। আবার কেন 12/25 আমি এত কিছু লিখবো কেন? আমি তো আবার লিখবো না।
12/25 মানে 12 দুগুণী 24 মানে 240। অত লিখবই কেন, এখান থেকে বিয়োগ করে দিই তাহলেই তো পেয়ে যাব। তার মানে ছাত্রীর সংখ্যা কত? 240 জন। এবার কি বলেছে দেখো, কতজন চলে গেছে? 12 জন ছাত্রী চলে গেছে। তার মানে এখান থেকে -12, তাহলে 240 থেকে 12 মাইনাস দিলে কত হয়? 228। তাহলে এখন ছাত্রী সংখ্যা কত? 228। কি চেয়েছে? এখন অনুপাতটি কত হবে? তাহলে ছাত্র সংখ্যা আগে কত ছিল? 260। এখন কত আছে? একই আছে, ছাত্র সংখ্যা তো চেঞ্জ হয়নি, তাহলে 260। এখন আগে কত ছিল ছাত্রীদের অনুপাত? 240। এখন 12 জন চলে যাওয়ার পর কি হয়েছে? 228। তাহলে এটা হয়ে যাবে অনুপাত। এটাকে অবশ্যই কাটাকুটি করতে হবে, এটাকে অবশ্যই কাটাকুটি করতে হবে, তবেই আমি অনুপাতটি পেয়ে যাব। দেখো 4 দিয়ে যদি আমি কাটি, 4 দিয়ে 4 6 24, 4 5 20, 4 দিয়ে 4 5 20, 4 7 28, তার মানে 65:57, 65:57 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তার মানে বোঝা গেল কি করলাম আমি, কোথায় টাইমটা কমালাম, কোথায়? ঠিক এখানটায়, এখানটা একটু টাইম কমিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কি আছে। এ ও বি এর আয়ের অনুপাত 3:2, তাদের ব্যয়ের অনুপাত 4:3। যদি তাদের সঞ্চয় 2000 এবং 1000 হয় তবে এ এর আয় কত? এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের আমি দুটো নিয়ম দেখাবো, একটা বেসিক নিয়ম, একটা স্মার্ট মেথড। স্মার্ট মেথডটা পরে দেখাবো, আগে বেসিকটা ক্লিয়ার করি। ঠিক আছে, আচ্ছা এখানে লিখি প্রথমে এ আর বি। এবার কি লিখব? এবার লিখছি আয়। ওকে, আয়ের অনুপাত কত? 3:2। আচ্ছা ব্যয়ের অনুপাত কত? 4:3। অনেকেই বলবে এখানে আয় যদি 3 হয় ব্যয় কী করে 4? মনে রাখবে এটা কিন্তু ইউনিট, এটা কিন্তু অনুপাত, এটা কিন্তু সংখ্যা নয়। মানে 3 ইউনিট, 2 ইউনিট, 4 ইউনিট, 3 ইউনিট। ওকে, এবার দেখো আমরা সঞ্চয় কখন, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, তাদের সঞ্চয় কত? 2000 টাকা আর 1000 টাকা। ঠিক আছে, একজনের 2000 টাকা, একজনের 1000 টাকা। এইবার দেখো একটা জিনিস শেখো, সঞ্চয় ইকুয়ালস টু কত? আয় মাইনাস ব্যয়। সঞ্চয় ইকুয়ালস টু কত? আয় মাইনাস ব্যয়, তাই তো? এবার যদি আমি এটা বলি আয় মাইনাস সঞ্চয়, আয় মাইনাস সঞ্চয় ইকুয়ালস টু ব্যয়, হবে কি? আয় মাইনাস সঞ্চয় ইকুয়ালস টু ব্যয়, অবশ্যই হবে। আয় থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তাহলেই তো আমি কত টাকা ব্যয় করেছি বেরিয়ে যাবে। আবার এটা কোথা থেকে আসলো? সঞ্চয় আমরা কখন করতে পারি? যদি আমাদের আয় বেশি হয় আর ব্যয় কম হয়। 25 টাকা ইনকাম করলাম, তার থেকে 5 টাকা খরচ করলাম, সঞ্চয় কত করলাম? 20 টাকা। ঠিক আছে, তাহলে আয় ধরো আমি ধরে নিচ্ছি 20 টাকা, 25 টাকা আমার আয়, তার থেকে সঞ্চয় করেছি আমি 20 টাকা, তাহলে ব্যয় কত করেছি? 5 টাকা। সেটাই আমি এখানে লিখলাম, সেটাই আমি এখানে লিখেছি। এবার দেখো যেহেতু আমাকে সঞ্চয়টা বলে দিয়েছে তাই আমি এই ইকুয়েশনটাকেই কাজে লাগাই। কি করব? দেখো ব্যয়, আমি এটাকে কীভাবে কাজে লাগাবো? 3 মানে এটা তো ইউনিট, মানে 3 ইউনিট মাইনাস 200, 3 ইউনিট মাইনাস 200। 3 ইউনিট কী ছিল? আয়। আচ্ছা সঞ্চয় কত ছিল? 200, সঞ্চয় ছিল যে 2000 টাকা। এটা ইকুয়ালস টু কত হচ্ছে? এটা যদি আমি ইস্টু করে লিখি, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 4 ইউনিট, তাই তো? এবার দেখো এইভাবে লিখতে পারি, যেহেতু আমার অনুপাতে দেওয়া আছে, আমি তাহলে এটা লিখি 3 ইউনিট মাইনাস 2000 ডিভাইডেড বাই, আচ্ছা এটা গেল তো এর ক্ষেত্রে। এবার বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে 2 ইউনিট মাইনাস 1000। ওকে, ইকুয়ালস টু কী হবে? এখানে উপরে হবে উপরেরটা, তার মানে 4 ইউনিট, আর নিচে হবে কি? 3 ইউনিট। বোঝা গেল? নিচে হবে 3 ইউনিট। এবার দেখো এখানে আমি এই ইউনিট দুটো লিখব না, এই ইউনিট দুটো লিখব না। যদি বলো কেন লিখব না? দেখো অনুপাত আকারেই কিন্তু আমি এখানে লিখেছি, এটা কিন্তু অনুপাত আকারেই লিখেছি। এই ফর্মটা তো অনুপাত আকারে লিখলেই হয়, এই ফর্মটা অনুপাত আকারে লিখলে হয়। এবার দেখো এরপর যখন আমি অঙ্কটা করব, দেখো কি হবে? 3 তিরিক্ষে 9 মানে 9u মাইনাস 6000 ইকুয়ালস টু 8u মাইনাস 4000। তো আমাকে তো করতে অঙ্কটা টাইম লাগছে,
জিনিসটা আমি বুঝে গেলাম, আমি বেসিক যে নিয়ম বা মেথডটা আছে সেটা আমি বুঝে গেলাম, কিন্তু ইট নিড আ লট অফ টাইম টু সলভ দ্য ইকুয়েশন। বাট তাহলে আমি শর্টকাট মেথড অ্যাপ্লাই করব। এত পর্যন্ত সবার ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। সঞ্চয় আয় ব্যয়ের যে ইকুয়েশনটা আমি তোমাদের বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার কি করব, স্মার্ট মেথডটা কি? আমরা তো বললাম যে 3:2 মানে 3 ইউনিট 2 ইউনিট, 4:3 মানে 4 ইউনিট 3 ইউনিট। আচ্ছা এবার আমরা শুধু এখানে লিখব টাইমটাকে কি করে কমাবো। দেখো এ আর বি লিখলাম, ঠিক আছে। আচ্ছা তাদের আয়ের অনুপাত কত? 3:2। ব্যয়ের অনুপাত কত? 4:3, 4:3। আর ওদের সঞ্চয় কতটা হয় সেটা লিখবো মাঝখানে। এটা হয় 2000। এইটা যে কোনো আয় ব্যয় সঞ্চয়ের যদি কোনো অঙ্ক দেয়, ডিজিট তো অবভিয়াসলি সেম হবে না, যে কোনো অঙ্ক দেয় তোমরা কিন্তু এই মেথডটা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। এই মেথডটা তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। কি করবে? প্রথমে দেখো এই 2000-এর সঙ্গে এই 3টাকে গুণ করবে। কত হলো? তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 1 ইউনিট, এই ইউনিট, এই 3 এর সাথে যে ইউনিটটা হয়েছে এই ইউনিটটার মান বের করলেই জিনিসটা বেরিয়ে যাবে। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 3 ইন্টু 2000 কত হলো? 6000। মাইনাস কি হবে? 4 ইন্টু 1000, তার মানে কত? 4000 ডিভাইডেড বাই, এইবারের গুণটা কি হবে? এবার দেখো 3 ইন্টু 3 এটার সাথে গুণ হবে কত? 9। আচ্ছা 4 ইন্টু 2 এটার সাথে গুণ হলো কত? 8 মাইনাস, ঠিক আছে। তাহলে কত আসছে? 2000। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 2000। এবার কি বলেছে? এর আয় কত? এর আয় 3 ইউনিট, যদি 3 হয় ইউনিট যদি হয় 2000, তাহলে 3 ইউনিট কত? 6000। তার মানে এর আয় কত? এর আয় হচ্ছে 6000 টাকা। 4টে লাইনও আমি লিখিনি, আমি প্রপার লাইন লিখেছি কিন্তু 2টো, ঠিক আছে। এইটা জাস্ট ক্রস করেছি। আমার সময়টা কত লাগলো বলো? আমায় একদম কেউ যদি স্কিপ করে করে দেখো অবভিয়াসলি বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে, তোমাদেরই লাভ হবে। কার লাভ হবে? পরীক্ষায় যখন এই টাইপের অঙ্কটা পড়বে আর যখন সবাই ফার্স্ট মেথডটা করবে আর তুমি এই মেথডটা করবে, তখনই দেখবে তোমার আরেকটা 2-3টে জিকের জন্য ভাবার টাইম বেড়ে যাবে। বা অন্য একটা অঙ্ক যেটা সত্যিকারের বড়, যেমন সরলীকরণগুলো তো কোনো শর্টকাট নিয়ম হয় না, তো সরলীকরণগুলো তখন তো একটা নিয়মের মধ্যেই করতে হবে, তো ওইটার জন্য তুমি টাইমটা বেশি দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি তাহলে নেক্সট অঙ্কে। তাহলে এই টাইপের যখন আয় ব্যয় আর সঞ্চয় দিয়ে অনুপাত দিয়ে দেবে, তখন নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই নিয়মটা অ্যাপ্লাই করব। ওকে, ক্লিয়ার? চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে। এক্স এর মান কি হবে যদি 15:25 ডিভাইডেড বাই বা 36:6 হয়, এক্স হয়। কী করব? এক্স ইকুয়ালস টু, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করব। এক্স ইকুয়ালস টু 25 ইন্টু 36। দেখো পাশাপাশি আছে, এটাকে এটার সাথে গুণ করব আর এটাকে এটার সাথে গুণ করে এই যে 15টা এর গুণ ছিল এটাকে নিচে নিয়ে আসবো। কিরম? ধরো 25 ইকুয়ালস টু 36x। তাহলে এখান থেকে এক্স কি লিখি? এক্স ইকুয়ালস টু 25 ইন্টু 36। এই লাইনটাই লিখবো না, এই লাইনটা লিখতে যদি হাফ সেকেন্ডও লাগে আমার হাফ সেকেন্ডও বাজবে, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 36, এই 15-র সাথে এক্স যে গুণ ছিল এখানে 15টা এখান থেকে এদিকে এসে পড়লো, তাহলে ভাগে হয়ে গেল। তাহলে এবার কি লিখব? 15, 3 5 15, 3 দিয়ে 3 5 15, 12 দুগুণী 36, এই সরি 3, হ্যাঁ 12 3 36। তার মানে এদিকে 3 1 3, 3 দুগুণী 6, 3 5 15, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 12 60। মানে এক্স এর ভ্যালু হলো 6, মানে এক্স ইকুয়ালস টু হচ্ছে 60। বোঝা গেল? আমি এই লাইনটা পুরো স্কিপ করে গেলাম। এই লাইনটা কি করে করলাম? যে দুটো সংখ্যা পাশাপাশি সেটাকে গুণ করব আর এইটাকে লিখে এটাকে ভাগ দেব। বোঝা গেল? এই যে আমাকে জানতে হবে, আমি যদি এইটা লিখতেই না জানি তাহলে তো আমি এটা কোনোদিনই লিখতে পারবো না। আমাকে তো আগে এইটা শিখতে হবে, তারপর তো আমি এটা শিখবো, ঠিক আছে। তাহলে এই রকম শর্টকাট নিয়মগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই শর্টকাট নিয়মগুলো অ্যাপ্লাই করলে এক্সাম হলে তোমরা অনেক কম টাইমে সলভ করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি এই শর্টকাট নিয়মগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি এই টাইপের ভিডিওগুলো বেশি করে তোমাদের দেখাবো, যাতে তোমরা অনেক টাইম সেভ করতে পারো, ঠিক আছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে
ভুলো না।